আগের দিন আমরা কোষের ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি। আজ কোষের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছি। যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বলে মনে করো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমায় জানাওনি, কিন্তু তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। প্রয়োজন হলে আমি একবার নয় হাজারবার ওই বিষয়টাকে নিয়ে তোমাদের সামনে ডিসকাস করতে আমি রাজি আছি। এবার শুরু হচ্ছে। আমরা কি পড়েছিলাম যে কোষ কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেছিল? হার্টউইং। এবং কোষ সর্বপ্রথম আবিষ্কার করেছিল রবার্ট হুক 1665 সালে কর্ক গাছের ছাল থেকে। হ্যাঁ, আর তখন বলা হয়নি, মানে তাড়াতাড়ি করে হয়তো বেরিয়ে চলে গেছি, বলা হয়নি। তাহলে সজীব কোষকে আবিষ্কার করেছিল অ্যান্টনি ভন লিউয়েনহক। সে কিভাবে আবিষ্কার করেছিল না, গল্পটা হচ্ছে সে একটি পুকুরের পাশ দিকে আসছিল, সেই পুকুরের পাশের কাদা কিন্তু তার পায়ে লেগে গিয়েছিল। সে বাড়িতে এসে তার ল্যাবেতে নিয়ে গিয়ে দেখেন একটা ব্যাকটেরিয়া দেখেন, এবং ব্যাকটেরিয়ার দেহে সজীব কোষটা কিন্তু সর্বপ্রথম তিনি লক্ষ্য করেছিলেন। আর রবার্ট হুক কি করেছিলেন না, রবার্ট হুক হচ্ছে সর্বপ্রথম কর্ক গাছের ছাল থেকে মৃত কোষ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তাহলে মৃত কোষ যেহেতু রবার্ট হুক আবিষ্কার করেছিলেন, তাই রবার্ট হুককে বলা হয় কোষের জনক, ফাদার অফ সেল। আর যদি বলা হয় তাহলে সজীব কোষে সর্বপ্রথম আবিষ্কার করছে কে? অ্যান্টনি ভন লিউয়েনহক। তাহলে তাকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি বা জীবাণু তত্ত্বের জনক। এইটা যেন সবারই মধ্যে ঠিক থাকে। সজীব কোষ বললে অ্যান্টনি ভন লিউয়েনহক বলবো, আর যদি বলা হয় নির্জীব কোষ বলা হয় তখন কিন্তু আমরা কি বলবো? রবার্ট হুক বলবো। আচ্ছা, কোষতত্ত্বের ধারণা দিয়েছিল দুইজন ব্যক্তি, স্লেইডন এবং সোয়ান। হ্যাঁ, তারা বলেছিল কি প্রতিটি জীবদেহ, সজীব, প্রতিটি উদ্ভিদ দেহ উদ্ভিদ কোষ দ্বারা গঠিত এবং প্রাণীদেহ প্রাণী কোষ দ্বারা গঠিত। পরবর্তীকালে ভিটজো এসে কি বলল না, না প্রতিটা জীব মানে কোষেরই উৎপত্তি হয় তার পূর্ববর্তী কোষ থেকে। এবং তারপরে আলোচনা করেছিলাম যে বিভিন্ন যে কোষের যে ভাগটা রয়েছে, প্রোক্যারিওটিক বা আদি কোষ, অর্থাৎ সেখানে নিউক্লিয়াস থাকে না। আর ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে। আদি কোষের কি না, তোমার কোষাঙ্গাণুগুলো কিন্তু সবগুলো থাকে না। হ্যাঁ, শুধুমাত্র রাইবোজোম গুলোই থেকে থাকে। কোষ পর্দা কোষ প্রাচীর কিন্তু দুটোতেই থাকে, শুধুমাত্র রাইবোজোম গুলো থেকে থাকে। আর ইউক্যারিওটিক কোষে কিন্তু সমস্ত প্রকারেরই অঙ্গাণু এবং পর্দা কোষে যাবতীয় থাকার দরকার, সেগুলো যাবতীয় কিছুই থেকে থাকে বলে এটাকে আদর্শ কোষ বলা হয়ে থাকে। আর কি এবার একটা বলে দেওয়া হয় কোষতত্ত্বের একটা ব্যতিক্রম রয়েছে। এটা পরীক্ষায় দেয় যে কোষের যে তত্ত্ব রয়েছে স্লেইডন এবং সোয়ান এবং পরবর্তীকালে ভিটজো দিল, তার একটা ব্যতিক্রম রয়েছে। সেটা করবে কিন্তু ভাইরাস। ভাইরাসকে কোষতত্ত্বের ব্যতিক্রম বলা হয়। এবার প্রশ্ন, কেন ব্যতিক্রম বলা হয়? আমি বলে দিচ্ছি। দেখো, আমি বলেছিলাম কি বলিনি এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এরকম বিষয়টা, প্রতিটি জীবদেহ মাত্রায় কিন্তু সজীব কোষ দ্বারা গঠিত, তাই তো? অর্থাৎ কি জীবদেহ যদি থাকে, সজীব হয়, তবেই সে কোষ দ্বারা গঠিত। নির্জীব পদার্থ কিন্তু কোষ দ্বারা গঠিত নয়। তাহলে কি কোষ থাকতে গেলে কিন্তু সজীব হতে হবে। কিন্তু আমরা ভাইরাস সম্পর্কে কি জানি না, ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের মধ্যবর্তী দশা। অর্থাৎ যখন মানব শরীরে বা সজীব কোষে ঢুকবে তখন সজীব কোষের মতো আচরণ করবে, আর যখন নির্জীব কোষের মধ্যে ঢুকবে তখন কি নির্জীব কোষের মতো আচরণ করবে। তাহলে তার তো কোনো পার্টিকুলার সে জীব না জড় সেটা বুঝতে পারছি না। তাই কিন্তু ভাইরাস কিন্তু কোষতত্ত্বের বাইরে বা কোষতত্ত্ব ব্যতিক্রম হলো কিন্তু ভাইরাস। তখন বুঝতে পেরেছিস? আচ্ছা, ঠিক আছে। এবার আর পূর্বের ভিডিও নিয়ে আর বিশেষ কিছু আলোচনা করছি না, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আজ পার্ট 2টা শুরু করছি। দেখো, এবার প্রোক্যারিওটিক হয়ে গিয়েছিল, ইউক্যারিওটিক কোন কোন অঙ্গাণু নিয়ে তৈরি সেটা নিয়ে আলোচনা করছি। প্রথম বলছে সেল ওয়াল। সেল ওয়াল মানে কি? কোষ প্রাচীর। অর্থাৎ কোষের চারপাশে কোষটাকে ঠিকভাবে সুরক্ষিত রাখার জন্য তাকে কি ঘিরে রাখতে হবে। তাহলে কোষ প্রাচীর কি করে না, কোষটার চারপাশে কিন্তু তাকে ঘিরে রাখে। আচ্ছা, কোষ প্রাচীর যদি না থাকে কি হবে? কোষ প্রাচীর যদি না থাকে তাহলে বাইরের থেকে বাইরের থেকে কোনো আক্রমণ হলে সেটাকে প্রতিরোধ করতে পারবে না। আর কি একটা নিজস্ব শেপ দিতে পারবে না। ঠিক যেমন একটা বাড়ি করলে আমরা কি করি, একদিকে গেট, মেন গেট হয়, তারপরে কিচেন হয়, তাই তো, বাথরুম হয়, ঠাকুর ঘর হয়, ডাইনিং রুম হয়, সমস্ত কিছু হয়। ঠিক কোষেতেও কিন্তু সেরকম পার্টিকুলার এক একটা জিনিস রয়েছে
কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা কাজ। যেমন ডাইনিং রুমে নিশ্চয়ই আমি ঘুমাবো না, বা বাথরুমে নিশ্চয়ই ঠাকুর পুজো করবো না, এরকম বিষয়টা যেমন রয়েছে, মানে প্রতিটা রুমের যেমন আলাদা আলাদা কাজ রয়েছে, কোষের মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলো রয়েছে প্রতিটা অঙ্গাণুরই কিন্তু বিশেষ বিশেষ কাজ রয়েছে। কিন্তু কোষ প্রাচীর বল বা কোষ পর্দা বল, তারা তো অঙ্গাণু নয়, তারা হচ্ছে কোষটাকে গঠন করতে সাহায্য করছে। তাহলে কোষ প্রাচীর কি? কোষের বাইরের দিকে যে একটা শক্ত আবরণ থাকে, যেটা কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং কোষকে একটা কি না শেপ দেয়, সেটাই হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদদের পাওয়া যায়, কিন্তু প্রাণীদের কিন্তু কোষ প্রাচীর পাওয়া যায় না কোষেতে, ঠিক আছে? যদি বলে যে উদ্ভিদের কোষের সর্বশেষ আবরণের নাম কি? কোষ প্রাচীর। আর যদি বলে প্রাণীদের সর্বশেষ আবরণের নাম কি, তখন কিন্তু কোষ প্রাচীর হবে না, তার ভিতরে যেটা রয়েছে কোষ পর্দা। আমি যখন আলোচনা করব তখন বিষয়টা বুঝতে পারবি। কোষ পর্দা যেগুলো আমি বলিনি, হ্যাঁ, কি বলছে তাহলে কোষ প্রাচীর কাদের পাওয়া যায়? কোষ প্রাচীর পাওয়া যায় উদ্ভিদদের পাওয়া যায়। উদ্ভিদের কোষের সবচেয়ে বাইরের লেয়ারটা হচ্ছে কোষ প্রাচীর। বলছে এ সেল, হ্যাঁ, ইন প্ল্যান্ট সেল, মানে এটা উদ্ভিদ কোষেতে পাওয়া যায়। দেয়ার ইজ রিজিড সেল ওয়াল, এটা একটা কি একবারে কঠোর, রিজিড, নট ফ্লেক্সিবল, নমনীয় নয়, একবারে কঠোর একবারে, হ্যাঁ, সেল ওয়াল হুইচ ইজ নন লিভিং অ্যান্ড ফ্রিলি পারমিয়েবল। আচ্ছা, পারমিয়েবল মানে কি? ভেদ্য। মানে কি? কোষের প্রাচীরটা কেমন হয়? ভেদ্য হয়। অর্থাৎ ধর কোষের মধ্যে কিছু জিনিস রয়েছে, সেগুলো কোষের মধ্যে বের করা চলবে না, তখন কিন্তু কি কোষ প্রাচীরটা সেটাকে বের করতে বাধা দিবে, মানে সেও চাইবে যে যাতে না সেই জিনিসটা কোষ থেকে বেরিয়ে যায়। আর কিছু জিনিস ধর কোষের ঢুকে গেলে শরীরের কোষের ক্ষতি হয়ে যাবে, তখন কি করবে না কোষটা কি তাকে ঢুকতে দেবে না। বা এরকম হতে পারে যে কোষের মধ্যে যে বিষয়টা এতটা রয়েছে, এতটা নয়, কিছুটা বের করে দিতে হবে। তার মানে কি কোষ প্রয়োজনে তার ভেতরে যে জিনিসগুলো রয়েছে যদি চায় কিছুটা বের করে দিতে পারে বা বাইরে থেকে সংগ্রহ করতে পারে, ঠিক আছে? তাহলে এটা কি পারমিয়েবল বা ভেদ্য। তাহলে কোষ প্রাচীরটা কেমন? ভেদ্য বা পারমিয়েবল, প্রয়োজন অনুসারে কাজ করে। যদি প্রয়োজন হয় বাইরের থেকে ভেতরে ঢোকাবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে ঢোকাবে না, বা ভেতর থেকে বাইরে বের করবে, যদি প্রয়োজন না হয় বের করবে না, বা যদি প্রয়োজন হয় যে অল্প বের করবে, অল্প বের করবে, অল্প ঢোকাবে, এরকম বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, ইট ইজ মেড আপ, আচ্ছা এটা কি দিয়ে তৈরি হয়? কোষ প্রাচীরটা তৈরি না প্লান্ট অর্থাৎ উদ্ভিদের কি দিয়ে তৈরি হবে? সেলুলোজ দ্বারা তৈরি হয়। আচ্ছা, ছত্রাকের কি দিয়ে তৈরি হয়? কাইটিন দিয়ে কিন্তু কোষ প্রাচীরটা তৈরি হয়। আর ব্যাকটেরিয়ার কি দিয়ে তৈরি হবে? ব্যাকটেরিয়া হচ্ছে পেপটাইডোগ্লাইকন বা মিউরিন দ্বারা তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাকটেরিয়া কেন তোদের মানে প্রশ্ন জায়গার কথা যে ব্যাকটেরিয়া কেন? আমরা তো ইউক্যারিওটিক পড়ছি, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক নয়, কোষ প্রাচীর আর কোষ পর্দা ইউক্যারিওটিকও থাকে আর প্রোক্যারিওটিকও থাকে, দুটোতেই থাকে। তাই কি ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওটিক হলেও তো তার কোষ প্রাচীর রয়েছে, তাহলে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি হয়? পেপটাইডোগ্লাইকন বা মিউরিন দ্বারা গঠিত হয়, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদের কি দ্বারা গঠিত হয়? সেলুলোজ দ্বারা গঠিত হয়। আর কি না ছত্রাকের কি দ্বারা গঠিত হয়? কাইটিন দ্বারা গঠিত হয়। কেমন? আচ্ছা, তাহলে বল প্রাণীদের কি দ্বারা গঠিত হবে? গুড, কারণ প্রাণীদের তো কোষ প্রাচীর নেই, তাহলে প্রাণীদের কি করে কোষ প্রাচীরটা গঠিত হবে? প্রাণীদের কিন্তু কোষ প্রাচীর নেই, তাহলে গঠনগত কোনো কেসই নেই, ঠিক আছে? আচ্ছা, ইট প্রোভাইড শেপ অ্যান্ড রিজিড, আমি আগেই বললাম কোষ প্রাচীর কেন তৈরি হয়েছে? ওই কোষটাকে একটা নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য, এবং কি একটা বাড়ির মধ্যে ধর দেওয়াল বা যদি কলম দেওয়া হয়, কেন বাড়িটা তো শেপ থাকবে, কোনো বাইরের থেকে আক্রমণের সেটা প্রতিরোধ করতে পারে, সেরকমই কোষ প্রাচীরটা কি তাকে আক্রমণ থেকে প্রতিরোধ করে, ঠিক আছে? আচ্ছা, সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকন, আগে বলেছি। আচ্ছা, সেল মেমব্রেন এবার চলে যাচ্ছে, তার আগে বলে দিই ওই যে কোষ প্রাচীরটা এত হার্ড হচ্ছে কেন, শক্ত কেন হচ্ছে? মাথায় রাখবি কি লিগনিন থাকে বলে, কি থাকে? লিগনিন থাকে, ঠিক আছে? আর প্রথম থেকে বলে দিচ্ছি, উদ্ভিদ দেহের কোষ প্রাচীর থাকে, প্রাণী দেহের কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরটা কি কাজ করে? কোষকে একটা নির্দিষ্ট শেপ দেয় বা কি না একটা রিজিডিটি বা একটা দৃঢ়তা প্রদান করে, যাতে কিছু চাপ পেলে কোষ প্রাচীরটা ভেঙে, কোষটা ভেঙে গেল, ওইগুলো যাতে না হয়, এই দৃঢ়তা প্রদান করে। আচ্ছা, কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি হয়? উদ্ভিদ দেহে তৈরি হয় সেলুলোজ দ্বারা, প্রাণীদের তৈরি হয় কি দ্বারা? প্রাণীদের থাকে না। আর ছত্রাকের কি দ্বারা তৈরি হয়? কাইটিন দ্বারা। আর হচ্ছে ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইকন বা মিউরিন দ্বারা। আচ্ছা, কোষ প্রাচীরটা কেন এত হার্ডনেস হয়? সেটা হচ্ছে লিগানিন থাকার জন্য, ঠিক আছে?
আচ্ছা, এবার আসি সেল মেমব্রেন। তাহলে কোষ প্রাচীরের ভেতরেই যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ পর্দা। আচ্ছা, আর একটা বলা হয়নি, কোষ প্রাচীর কিন্তু কটা লেয়ারের হয়? 3 লেয়ার বিশিষ্ট হয়ে থাকে। কোষ প্রাচীর 3টে লেয়ারের হয়ে থাকে। আচ্ছা, কোষ পর্দা কিন্তু 3টে লেয়ার নয়, কোষ পর্দা হচ্ছে 2টো লেয়ারের হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, পর্দা মানে কি? পর্দাটা কি নমনীয় হবে তো না? পর্দা কি আমরা পর্দাটাকে চাইলে বাঁকাটা পাই না? তাহলে পর্দা মানে কি নমনীয় হবে। ওইটা যেমন কি রিজিডিটি ছিল, এটা কিন্তু ফ্লেক্সিবল হবে। আর পর্দা মানে কি পাতলা হবে না প্রাচীরটা বেশি পাতলা হবে? পর্দা বেশি পাতলা হবে, তাই তো। এই বিষয়গুলো হচ্ছে যে সেল মেমব্রেনকে আমরা কি প্লাজমা মেমব্রেন নামেও আমরা কিন্তু জানি। হুইচ ফ্রম দ্য আউটার লেয়ার কভারিং ইন অ্যানিমাল সেল। আমি এইমাত্র বললাম যে প্ল্যান্ট সেলের সবচেয়ে বাইরে কি থাকে? কোষ প্রাচীর, তার ভিতরে কোষ পর্দা। কিন্তু প্রাণী দেহে যেহেতু কোষ প্রাচীর নেই, তাহলে কোষের সবচেয়ে বাইরের আবরণ কে হবে? ওই কোষ পর্দাটাই হবে। সেটাই বলছে হুইচ ফ্রম দ্য আউটার কভারিং অফ অ্যানিমাল সেল ইন প্ল্যান্ট সেল ইট ইজ ফাউন্ড উইথিন সেল ওয়াল। মানে এটাই বলছে প্ল্যান্ট সেলে কি থাকে না কোষ প্রাচীরের ভিতরে দিয়ে কোষ পর্দাটা থাকে। ইট ইজ থিন, এটা হয় পাতলা। ইলাস্টিক মানে নমনীয়। লিভিং, অবশ্যই জীবিত হবে, জীবিত কোষ যেহেতু পড়ছি, কোষটা পর্দাটা তো অবশ্যই জীবিত হতে হবে। লিভিং, ডবল লেয়ার বললাম, কারণ হচ্ছে কোষ প্রাচীরটা 3টে লেয়ার আর পর্দা 2টো লেয়ার। প্রাচীর পয়ের অফলাকে চয় দীর্ঘ 3টে ওয়ার্ড মানে 3টে লেয়ার, পর্দা 2টো ওয়ার্ড মানে 2টো লেয়ার, ডবল লেয়ার, ঠিক আছে। পারমিয়েবল মেমব্রেনস, অবশ্যই প্রয়োজন অনুসারে জিনিস বেরিয়েও যাবে, প্রয়োজন অনুসারে ঢুকবে, এটা হচ্ছে পারমিয়েবল, ঠিক আছে। ফাংশন কি? ইট রেগুলেটস মুভমেন্ট অফ মলিকিউলস ইনসাইড এন্ড আউটসাইড অফ দ্য সেল। মানে কোষের বাইরে মলিকিউলস গুলোকে ভেতরে ঢোকাতে বা বাইরে বের হতে কিন্তু সাহায্য করবে এই সেল মেমব্রেন। বুঝতে পেরেছি সকলে কোষ প্রাচীর আর কোষ পর্দা বিষয়টা? আচ্ছা, কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদ দেহে থাকে, আর কোষ পর্দা হচ্ছে উদ্ভিদ দেহতেও থাকে আর প্রাণী দেহতেও থাকে। আচ্ছা, এরপর আসি, তাহলে কোষের বাইরের কেসগুলো হয়ে গেল, স্ট্রাকচারটা হয়ে গেল, তাই তো। এবার আসি ভেতরের কেসটা, যেটা হচ্ছে ভেতরে কি কি রয়েছে। ভেতরে অনেক কিছু রয়েছে। পুরো কোষের ভেতরে একটা অর্ধতরল থকথকে জেলির মতো পদার্থ রয়েছে, যেটাকে বলা হয় প্রোটোপ্লাজম, ঠিক আছে। তাহলে কোষের ভেতরে যে অর্ধতরল থকথকে পদার্থ রয়েছে তাকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। আচ্ছা, এই প্রোটোপ্লাজমটা আবার 2টো ভাগে বিভক্ত। যেমন কি একটু পরেই জানতে পারবো যে কোষের ভেতরে যে প্রোটোপ্লাজমটা রয়েছে তার ওপরেই কিন্তু নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। ওই নিউক্লিয়াসের ভেতরেও একটা রস রয়েছে। তাহলে নিউক্লিয়াসের ভিতর যে রসটা রয়েছে তাকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। আগে জেনেছিলাম যে 4টে পার্ট, নিউক্লিওপ্লাজম। আর বাইরের নিউক্লিয়াসের বাইরেরটাকে বলা হয় সাইটোপ্লাজম। হ্যাঁ, তাহলে প্রোটোপ্লাজম কোষের মধ্যে যতটা রস রয়েছে পুরোটা কি বলা হচ্ছে? প্রোটোপ্লাজম। কিন্তু নিউক্লিয়াসের ভেতরেরটাকে যদি বলে সেটা হয়ে যাবে নিউক্লিওপ্লাজম, আর নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে যে রসটা রয়েছে সেটা হচ্ছে কি? সাইটোপ্লাজম। তাহলে বলতে পারি প্রোটোপ্লাজম সমান কি? নিউক্লিওপ্লাজম প্লাস সাইটোপ্লাজম। ক্লিয়ার আছে সকলে? এটাই বলছে, দেখ প্রোটোপ্লাজম দ্য হোল ফ্লুইড, সমগ্র তরলটা প্রেজেন্ট ইনসাইড প্লাজমা মেমব্রেন ইজ প্রোটোপ্লাজম। মানে কোষ পর্দার ভেতরে যতটা তরল রয়েছে সমস্ত তরলটা কি বলা হয়ে থাকে? কি? প্রোটোপ্লাজম। দ্য নেম প্রোটোপ্লাজম ইজ গিভেন বাই পার্কেনজি। তাহলে সর্বপ্রথম এই প্রোটোপ্লাজম নামটা কে দিয়েছেন? বিজ্ঞানী পার্কেনজি। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রোটোপ্লাজম দিয়েছে পার্কেনজি। প্রোটোপ্লাজম বানান কি দিয়ে স্টার্ট হচ্ছে? প দিয়ে। পার্কেনজি স্টার্ট হচ্ছে কি দিয়ে? প দিয়ে। তাহলে প্রোটোপ্লাজম সর্বপ্রথম নামটা দিয়েছেন পার্কেনজি। বলছে প্রোটোপ্লাজম ইজ মেড আপ অফ ভ্যারিয়াস কেমিক্যাল সাবস্টেন্স লাইক ওয়াটার, আয়ন, সল্ট অ্যান্ড অর্গানিক মলিকিউলস। মানে প্রোটোপ্লাজমটা কি দিয়ে গঠিত? বিভিন্ন ধরনের তোর আয়নস রয়েছে, বিভিন্ন ধরনের লবণ রয়েছে এবং অর্গানিক মলিকিউলস মানে কি জৈবিক কণা রয়েছে, এছাড়া কি রয়েছে? জল রয়েছে, ঠিক আছে। তাহলে ওই ভেতরে কোষের ভেতরে যে রসটা রয়েছে তাকে বলা হচ্ছে, হোলকে বলা হচ্ছে কি, যখন সমগ্র কোষটার রেসপেক্টিভ হলো সেটা প্রোটোপ্লাজম, ঠিক আছে। ওই প্রোটোপ্লাজমটা কি কোষ পর্দার ভেতরে রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে জল রয়েছে, মিনারেলস রয়েছে, আয়ন রয়েছে এবং কি না অর্গানিক সাবস্টেন্স বা মলিকিউলস রয়েছে। ইট ইজ দ্য
লিভিং পার্ট অফ সেল, এর মধ্যেই তো কোষের যে এটা হচ্ছে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো কি ভাসমান অবস্থায় রয়েছে এটা। এবার বলছে দ্য প্রোটোপ্লাজম ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস, আমি এইমাত্র বললাম সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম কি দ্য ফ্লুইড ফাউন্ড আউটসাইড দ্য নিউক্লিয়ার মেমব্রেন, মানে নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দাটা রয়েছে তারপর থেকে যে রসটা পড়ছে গোটা কোষের মধ্যে সেইটা হচ্ছে কি সাইটোপ্লাজম। আর বলছে নিউক্লিওপ্লাজম কি দ্য ফ্লুইড ফাউন্ড ইনসাইড দ্য নিউক্লিয়ার মেমব্রেন, মানে নিউক্লিয় পর্দার ভেতর মানে নিউক্লিয়াসের মধ্যে যেটা পাচ্ছি সেটা কিন্তু নিউক্লিওপ্লাজম। আচ্ছা, 99% of protoplasm is made up of oxygen, carbon dioxide, hydrogen and nitrogen, জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে, এটা করে নিস। আচ্ছা, 80% of protoplasm is water, মানে প্রোটোপ্লাজম মানে কি সমগ্র কোষের মধ্যে যে জেলির মতো অংশটা রয়েছে তার 80% কি দিয়ে তৈরি হয়েছে, জল দ্বারা তৈরি হয়েছে। The ratio of inorganic and organic compound found in protoplasm is 81:19, মানে কি এই যে কোষটার মধ্যে হ্যাঁ অর্থাৎ প্রোটোপ্লাজমটার মধ্যে কি হয়েছে না 81% কিন্তু কি না ইনঅর্গানিক মানে অজৈবিক পদার্থ রয়েছে 81% এবং 19% রয়েছে কি জৈবিক পদার্থ। ঠিক আছে, আচ্ছা এগুলো নিয়ে এত বেশি ঘাবড়ানোর দরকার নাই, এগুলো একবার মনে রাখলে হয়ে যাবে। প্রোটোপ্লাজমের মধ্যে 80% জল থাকে, আর যদি পুরো প্রোটোপ্লাজমটা যেহেতু অর্ধ তরল পদার্থ একটা, সেখানে হচ্ছে জৈবিক পদার্থ থাকে কত, কম থাকে 19 থাকে, জৈবিক পদার্থ কম থাকে। মাথায় রাখবি 80-20 এরকম রেশিও থাকে, এখানে 1 কমিয়ে দিবি 1 এখানে বাড়িয়ে দিবি, তাহলে 20 থেকে 1 কমিয়ে দিলে 19, জৈবটা কম থাকে। আমরা এখনকার দিনে কি জৈব সার দিয়ে বেশি চাষ করিনি, তার মানে ভেবে নিবি যে কোষও হচ্ছে অজৈবটা কি বেশি ফেভার করে, হ্যাঁ 19% জৈব রাখে আর 81% কি অজৈব রাখে। ঠিক আছে, এবার আসছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে সকলেই বলে কি কোষের শক্তিঘর, কেন বলে দেখ বলছি। ডিসকভার্ড বাই অল্টম্যান, তাহলে কি অল্টম্যান হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিন্তু সর্বপ্রথম আবিষ্কার করেছিল। বিভিন্ন কোষাঙ্গাণু কে আবিষ্কার করেছিল সেই নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছে বিজ্ঞানী অল্টম্যান, কত সালে 1886। আচ্ছা সাল এখান থেকে না করলেও চলে, ঠিক আছে, তো যদি করে রাখিস খুবই ভালো বিষয়। তাহলে ডিসকভার্ড কে করেছে মাইটোকন্ড্রিয়া, অল্টম্যান। These are cylindrical, rod shape or spherical structure found in cytoplasm, তাহলে সাইটোপ্লাজম, আচ্ছা মাথায় রাখবি যতগুলো কোষ অঙ্গাণু রয়েছে সব কিন্তু সাইটোপ্লাজমে থাকে, সব কিছু কিন্তু সাইটোপ্লাজমে থাকবে। কেন? কারণ নিউক্লিয়াসের ভেতরে কোনো তো কোষ অঙ্গাণু থাকছে না, সব নিউক্লিয়াসের বাইরে কোষের ভেতরে থাকছে, কিন্তু নিউক্লিয়াসটার বাইরে। মানে একটা গোটা যদি কোষ হয় তার ভিতরে একটা ছোট্ট পারা গোল অংশ থাকে, সেটাকে নিউক্লিয়াস বলা হয়। তার বাইরে যে জল অংশগুলো থাকে তার মধ্যে ভাসমান অবস্থা থাকে, মানে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু কোনো কোষ অঙ্গাণু থাকে না। তাহলে এই যে নিউক্লিয়াসের বাইরে থাকবে কিন্তু সাইটোপ্লাজমে থাকছে, কেমন আকৃতি বিশিষ্ট হবে, লম্বা রড আকৃতি হতে পারে বা সিলিন্ড্রিক্যাল আকৃতি হতে পারে, বিভিন্ন রকমের কিন্তু সেটা আকৃতি হতে পারে। ইট ইজ সারাউন্ডেড বাই ডবল লেয়ার মেমব্রেন, হ্যাঁ এটা হচ্ছে কি দ্বিপর্দা বিশিষ্ট, মানে মাইটোকন্ড্রিয়াটা যেটা লম্বা পারা রয়েছে সিলিন্ডারের মতো আকার, এটা দুটো পর্দা দ্বারা গঠিত, একটা বাইরের একটা এরকম লেয়ার আর দ্বিতীয় একটা লেয়ার যেটা রয়েছে সেটা কিন্তু এরকম গোল নয়, খাঁজ কাটা কাটা, দ্বিতীয় লেয়ারটা খাঁজ কাটা কাটা। এই যে দ্বিতীয় লেয়ারের যে খাঁজ কাটা কাটা, এই খাঁজটাকে বলে ক্রিস্টি, কি বলে ক্রিস্টি। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে দুটো লেয়ার রয়েছে, ভেতরের লেয়ারটা যে খাঁজ কাটা কাটা, এই লেয়ার এই খাঁজ কাটাটাকে বলা হবে কি ক্রিস্টি বলা হবে। আর মাইটোকন্ড্রিয়াটার ওই খাঁজ কাটার ভেতরে যে তরল পদার্থগুলো রয়েছে সেটাকে বলা হবে ধাত্র বা ম্যাট্রিক্স, কি বলা হবে ধাত্র বা ম্যাট্রিক্স। তাহলে মাইটোকন্ড্রিয়া ডবল লেয়ারের হয়ে থাকে, হ্যাঁ বাইরের লেয়ারটা কি একবারে রড আকৃতি বা সিলিন্ড্রিক্যাল আকৃতি হয়ে থাকে, কিন্তু ভেতরেরটা কিন্তু কি খাঁজ কাটা কাটা এভাবে আকৃতি হয়ে থাকে। ওই খাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। আর খাঁজের মধ্যে কি না তরল পদার্থ থাকে, অর্ধ তরল পদার্থ থাকে, যেটাকে বলা হয়ে থাকে ধাত্র বা ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কে, অল্টম্যান। এতটা বন্ধু সকল হয়ে গেল, দেখ এটাই বলছে ইট ইজ সারাউন্ডেড বাই ডবল লেয়ার মেমব্রেন, ইনার মেমব্রেন হ্যাজ মেনি ফোল্ড কল্ড ক্রিস্টি। ইনার মেমব্রেন মানে ভেতরের পর্দাটা অনেক ফোল্ড আছে, ঠিক আছে, খাঁজ কাটা কাটা রয়েছে, যেটাকে ক্রিস্টি বলা হয়। দ্য ফ্লুইড প্রেজেন্ট ইনসাইড মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড ম্যাট্রিক্স বা ধাত্র বলা হচ্ছে, ঠিক আছে। হুইচ কন্টেন্টস মেনি এনজাইম এন্ড কোএনজাইমস, ওই ধাত্র মানে ধাত্র যে জিনিসটা সেটা অ্যাকচুয়ালি শুধু জলের মতো নয়, এটা কি বিভিন্ন উৎসেচক এবং সহ উৎসেচক, এনজাইম এন্ড কোএনজাইম। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া ইজ কনসিডার্ড অ্যাজ প্রোক্যারিওটিক সেল ইনসাইড
ইউক্যারিওটিক। হ্যাঁ, ইউক্যারিওটিক সেলে কিন্তু মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না, কারণ আমরা আগের ভিডিওয়ে আলোচনা করেছি যে ব্যাকটেরিয়াল সেলে কিন্তু মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না। ব্যাকটেরিয়া কার মধ্যে পড়ে? প্রোক্যারিওটিকের মধ্যে পড়ে। তাহলে এই মাইটোকন্ড্রিয়া কার মধ্যে থাকবে? অনলি ফর প্রোক্যারিওটিক। কোথায়? ইউক্যারিওটিকের মধ্যে থাকবে। প্রোক্যারিওটিক তো আদি, তার মধ্যে থাকে না। ইউক্যারিওটিকের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়াটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, ফাংশন কি, কাজ কি? বলছে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সাইট অফ সেলুলার রেসপিরেশন। আমরা জানি আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমাদের দেহের যেমন শোষণ হচ্ছে, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন কোষীয় শোষণও হয়ে থাকছে, ঠিক আছে। ওই কোষের শোষণটা কোথায় হয়? ওই মাইটোকন্ড্রিয়াতে হয়, ঠিক আছে। তাহলে কোষের শোষণ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, আমরা এই এত কথা বলছি কেন? আমরা শ্বাস নিচ্ছি, শ্বসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এনার্জি পাচ্ছি। তাহলে কোষের মধ্যে যে শ্বসনটা হচ্ছে, সেই শ্বসন থেকেও কোষটা এনার্জি পাচ্ছে, তাই তো। এজন্য বলা হয় কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। বুঝতে পারলি? আমরা এত নিঃশ্বাস নিচ্ছি, তাই আমরা এত এনার্জেটিক ভাবে থাকছি। তাহলে কোষও তো অবিরাম ভাবে কাজ করে চলছে, তাহলে তাকেও তো মানে তোর এনার্জি লাগা দরকার। তাহলে সেই এনার্জিটা পাচ্ছ কোথা থেকে? মাইটোকন্ড্রিয়াতে যে কোষের শোষণটা হচ্ছে, ওই শোষণ থেকে হচ্ছে কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, এনার্জির এই কোষের এনার্জির একক কি? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। এটাই বলছে। দেখ, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য রেসপিরেটরি সাইট অফ সেলুলার রেসপিরেশন, মানে কোষীয় শোষণের কি স্থান? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সিনথেসাইজ এনার্জি রিচ কম্পাউন্ড এটিপি। এটিপি এনার্জি তৈরি করে, ঠিক আছে। মানে এটিপিটা এনার্জি নয়, এনার্জির একক। কোষের যে এনার্জি তৈরি হয় তার একক হচ্ছে এটিপি। 2 এটিপি, 3 এটিপি, ঠিক আছে। এটাই বলছে। ইট ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের শক্তিঘর। কেন? ওই কোষের শোষণ হচ্ছে বলে এনার্জিটা তৈরি হচ্ছে, যে এনার্জিটা পুরো কোষটাকে চালিত করছে। তাই বলছে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। বুঝছেন? এটিপি ইজ নোন অ্যাজ এনার্জি কারেন্সি অফ সেল। আমরা স্ট্যাটিক পার্টে আলোচনা করব বিভিন্ন দেশের যে কারেন্সি গুলো রয়েছে, মুদ্রাগুলো, টাকা পয়সা যেমন, সেরকম কোষের যে এনার্জি যে আমরা পরিমাপ করব এটিপি দ্বারা, ঠিক আছে। তাহলে এখান থেকে আর কিছু না, আরেকটা মাথায় রাখবি, মাইটোকন্ড্রিয়াতে কিন্তু ডিএনএ পাওয়া যায়, ঠিক আছে। ডিএনএ কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ পাওয়া যায়। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়া মানে লুসেন্ট থেকে মাইটোকন্ড্রিয়া এখানেই শেষ। লুসেন্ট অনুযায়ী এখানেই মাইটোকন্ড্রিয়া শেষ করে দেওয়া হয়েছে। এবার আলোচনা করছি গলগি বডিজ। গলগি বডিজ কি না, আমরা মাইটোকন্ড্রিয়া দেখলাম কে আবিষ্কার করছে? বিজ্ঞানী অল্টম্যান, তাই তো। আর গলগি বডিজ আবিষ্কার করছে কে? ক্যামিলো গলগি। নাম অনুসারে মুখস্থ করার সেরকম কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ক্যামিলো গলগি। গলগি bodies are made up group of tubes, vesicles, and vacuoles. In plant, it is more in number of hair. It is known as dictyosome. মানে এই যে গলগি বডিসটা আমাদের শরীরে যেটা রয়েছে, সেটা উদ্ভিদ কোষেও রয়েছে। উদ্ভিদ কোষে যখনই তার নাম হয়ে যায়, সেটা ডিকটিওজোম বলে। তাহলে প্রশ্ন আসতে পারে, মানব শরীরের যে গলগি বডিজ রয়েছে, সেটা উদ্ভিদ কোষে তার নাম কি? ডিকটিওজোম, ঠিক আছে। আচ্ছা, এই গলগি বডিসটা কোথায় থাকে না? ওই সাইটোপ্লাজমের মধ্যে থাকবে। কেমন আকৃতি হবে না? চ্যাপ্টা চ্যাপ্টা এরকম লম্বা লম্বা ইয়ে থাকবে, ঠিক আছে। মানে এরকম বাঁকানো বাঁকানো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা, বুঝতে পারছিস? মানে প্লেটের মতো, চ্যাপ্টা প্লেটের মতো, ঠিক আছে। ওগুলোকে বলা হবে সিস্টার্নি বলা হবে। তার ওপরে অনেক মানে থলির মতো জিনিস থাকবে, যেগুলোকে বলা হয় ভেসিকল বলা হবে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো এখানে বলা হয়েছে। তাহলে কি গলগি বডিস কে আবিষ্কার করছে? ক্যামিলো গলগি। গলগি বডিস উদ্ভিদ দেহে যেটা থাকে সেটাকে বলা হয় থাকে কি? ডিকটিওজোম। আমাদের মানব শরীরে কি গলগি বডিস গুলো চ্যাপ্টা প্লেটের মতো পরকে পর সাজানো থাকে, কিন্তু উদ্ভিদ কোষে এরকম সাজানো থাকে না, ছড়িয়ে ছিটিয়ে উদ্ভিদ কোষে কিন্তু গলগি বডিস গুলো থাকে। আচ্ছা, এবার ফাংশন বা গলগি বডিস এর কাজ কি? বলছে ইট ওয়ার্কস অ্যাজ স্টোরেজ, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং অফ ম্যাটেরিয়াল। ইট অলসো ইনভলভ ইন দ্য সিনথেসিস অফ সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন অ্যান্ড লাইসোজোম। মানে এর কাজ হচ্ছে কিন্তু গলগি বডিসের কাজ হচ্ছে খাদ্যকে প্যাকেজিং করা। অর্থাৎ ধর একটা সেল, তার পাশে একটা সেল রয়েছে, ঠিক আছে। আমার এই সেলে কিছু জিনিসের প্রয়োজন নেই, কি করবে সে? আর তার পাশের কোষটায় সেই জিনিসটা প্রয়োজন আছে, সে কি এই গলগি বডিসের মধ্য দিয়ে কিন্তু ওই প্রয়োজনীয় জিনিসটা পরের সেলে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তাহলে দেখ দিনই যেটা দরকার নেই
সেটা ট্রান্সফার করে দিচ্ছে। আবার ধর যদি কোনো জিনিসের দরকার প্রয়োজন, আমার এই সেলে ধর এই সেলে তো একটা জিনিস দরকার, তার পরের সেলটাও দরকার, কিন্তু এই সেলটা কোনো প্রকারে ধর পেয়ে গেছে বিষয়টা, কিন্তু সে কিন্তু ওই দিকে যেতে বাধা দিবে। অর্থাৎ দেখ তিনি ট্রাফিক পুলিশের মতো কাজ করছে নি, তাই তো, যাতায়াতে সাহায্য করছে, তাই বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। ট্রাফিক অফ সেল কাকে বলা হয়? কোন কোষ অঙ্গাণুকে? গলগি বডিসকে। মাইটোকন্ড্রিয়াকে কি জানলাম? কোষের শক্তিঘর, কারণ ওই মাইটোকন্ড্রিয়াতেই কোষের শ্বসন হয়ে থাকে। গলগি বডিসকে কিছু সেরকম কিছু করার দরকার নাই। গলগি বডিসকে উদ্ভিদ কোষে কি নামে বলা হয়? ডিকটিওজোম। মানে এই বই থেকে যেটুকু বলছি। আর ক্যামিলো গলগি আবিষ্কার করেছিল। আর হচ্ছে কি না, এগুলো হচ্ছে টিউব বা নালিকার আকারে হয়ে থাকে, চ্যাপ্টা প্লেটের মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, ঠিক আছে এটা। আর ওর কাজ কি না, পরিবহন, মেইনলি পরিবহন করতে সাহায্য করে, ঠিক আছে, তাই ওকে বলা হয় ট্রাফিক অফ সেল। আচ্ছা, আবার বলছে ইট হেল্প ইন দ্য সিনথেসিস অফ কার্বোহাইড্রেট ফ্রম সিম্পল সুগার হুইচ কম্বাইন উইথ প্রোটিন মেড আপ রাইবোসোম ফর্মিং গ্লাইকোপ্রোটিন। মানে কি, সিম্পল সুগার থেকে কার্বোহাইড্রেটস তৈরি করে নেয়, সিম্পল সুগার থেকে কার্বোহাইড্রেটস তৈরি বা সংশ্লেষ করে নেয়, এবং রাইবোসোমে যে প্রোটিনটা তৈরি হয় সে প্রোটিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? গ্লাইকোপ্রোটিন তৈরি করে, ঠিক আছে। তাহলে এখানেই শেষ হচ্ছে গলগি বডিস, আর কিছু নেই। আচ্ছা, যদি আমরা একটা মানে সেল অর্গানেলসকে নিয়ে আলোচনা করি অনেক বড় হয়ে যাবে, আমাদের এতটা দরকার নেই, আমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা করব। আর আমরা এই বইটা সকলেই জানি, লুসেন্ট বই কত টাফ, মানে ডিমান্ডের একটা বই। যারা এসএসসি পরীক্ষায় কখনো অ্যাপিয়ার হয়েছে তারা বুঝতে পারবে যে লুসেন্ট জিকের কেমন ধরনের বই। তাই আমরা মেন ফোকাস কিন্তু এই লুসেন্টের উপরই দিচ্ছি। আর ম্যাক্সিমাম ছেলের ডিমান্ড থাকে লুসেন্টের একটা বাংলা ভার্সনে, যদিও বাংলা ভার্সন সেরকম নেই, তাই আমি বিষয়টা তোমাদের কাছে এই ইংরাজিটাকে বুঝিয়ে বুঝিয়ে বাংলায় কনভার্ট করার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কারণ আমিও তো একজন মানুষ, আমারও হতে পারে, হলে স্লিপ অফ টাং হতে পারে, বা আমার জিনিসটা বোঝার বিষয়ে ভুল হয়েছে, যদিও বা আমার জিনিসটা বোঝার বিষয়ে ভুলটা হবে না, কারণ আমি যখন এই জিনিসটা তোমাদের পড়াবো শুরু করেছি, আমি 1 সপ্তাহ থেকে আমি স্টাডি করেছি, হতে পারে স্লিপ অফ টাং, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছুই নয়, বেশ কিছু করার দরকার নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? নিউক্লিয়াস বলেছি, কোষের মাঝখানে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গায়ে একবার শুরু করবে, মানে জালিকার মতো অংশ বিশেষ, যেটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়ে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো অংশ, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, আমার এত ডিপে জানার দরকার নাই, শুধুমাত্র জানবি যে কোষের মধ্যে যে জালিকার মতো অংশগুলো থাকে সেটা কি বলা হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, তবু তোদের বোঝানোর স্বার্থে এবং তোমাদেরও বোঝানোর স্বার্থে আমি বলে দিচ্ছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি। আমরা পরবর্তীকালে দেখবো রাইবোজোম বিষয়টা পড়বো, যেটা কোষের প্রোটিনটাকে তৈরি করে। ওই প্রোটিন তৈরির যে অঙ্গাণু রাইবোজোমে থাকারও একটা নির্দিষ্ট বাড়ি রয়েছে। সে কোথায় থাকে? সে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েতে সে অবস্থান করে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েতেই কিন্তু ওপরেতে এই রাইবোজোমটা অবস্থান করে, ঠিক আছে। তাহলে যে জায়গাটায় একটা ধরো এন্ডোপ্লাজমিক জালিকার মতো, তার উপরে যদি ধরো এই রাইবোজোম ছোট ছোট দানাকার অংশ হয়ে থাকে, এবং এই আমরা যত কোষ অঙ্গাণু পড়ছি কোষের মধ্যে সব থেকে ছোট্ট কোষ অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, এই এত কোষ অঙ্গাণুর মধ্যে সবচেয়ে ছোট্ট কোষ অঙ্গাণুর নাম কি? রাইবোজোম। কেমন? আচ্ছা, তাহলে রাইবোজোম গুলো কেমন? দানা অংশ হয়ে থাকে। তাহলে বল, ওই জালিকাটার মধ্যে যদি দানা থাকে, তাহলে যদি আমরা হাত বুলোই তাহলে কি স্মুথ পাবো না একটু অধখচা পাবো? তাই তো, তাহলে রাফ পাবো, অমসৃণ পাবো। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর যেখানে রাইবোজোম অবস্থান করবে সেখানটা হয় অমসৃণ, সেটাকে বলা হবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেখানে যে মানে পুরো কোষটাতেই তো ধর জালিকার মতো রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, সে যেখানেতে তো রাইবোজোমটা পাবো না, সেইখানটা কি হাত দিয়ে ঘষলে কি মসৃণ লাগবে, তাই ওইটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়ে থাকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ যেখানে রাইবোজোম থাকে আর যেখানে রাইবোজোম থাকে না। আচ্ছা, ওদের কাজটা কি একটু জেনে নিই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। দেখ, আমরা পরবর্তীতে আলোচনা করছি রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তাহলে যে অংশটায় ধর রাইবোজোমটা আছে, তাহলে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি?
রাইবোজোমকে আশ্রয় দিচ্ছে, আর রাইবোজোমকে আশ্রয়টা দিয়েছে বলেই তো প্রোটিন সংশ্লেষটা হচ্ছে, প্রোটিন তৈরিটা হচ্ছে। তাহলে কি রাফ এন্ডোপ্লাজমিকের মেন কাজ হচ্ছে রাইবোজোমকে আশ্রয় দিয়ে সেখানে প্রোটিন সংশ্লেষ করানো, তাই তো। আর যে অংশে রাইবোজোম নেই তাহলে সেখানে প্রোটিন সংশ্লেষ হবে না, সেখানে কিসের সংশ্লেষ হয়? ফ্যাটের সংশ্লেষ হয়। কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আমি এতটা বললাম, কিন্তু লুসেন্ট এতটা নেই, কতটা আছে বলে দিচ্ছি। দেখ, মেমব্রেনাস নেটওয়ার্ক অফ টিউবস লাইক স্ট্রাকচার, টিউব মানে নালিকার মতো বা জালিকার মতো আমি বললাম, টিউবস লাইক স্ট্রাকচার ফাউন্ড ইন সাইটোপ্লাজম ইজ কল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইট ইজ অ্যাটাচড উইথ দ্য নিউক্লিয়াস on one side and other side is joined is plasma membrane। মানে এটা কত বড় দেখাই বললাম, নিউক্লিয়াসের গায়ে লেগে থাকে, এক প্রান্ত শুরু হয় নিউক্লিয়াস, ধর কোষটার মাঝে নিউক্লিয়াস, তার এই গা থেকে শুরু হবে একবারে কোষ পর্দা পর্যন্ত লেগে থাকে, মানে প্রায় কোষ জুড়ে বললেই চলে। এবার কাজ কি বলছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্পস ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ম্যাটেরিয়াল ইট ফ্রম সাপোর্টিং ফ্রেমওয়ার্ক অফ সেল, মানে সাপোর্ট দিতে সাহায্য করে। এখানে বিশেষ কিছু ফাংশনটা দিল না। আচ্ছা আমি বললাম এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা লুসেন্টে দেওয়া নেই, কিন্তু তোদের যদি মনে হয় করতে পারিস, আর যদি মনে হচ্ছে এটার জন্য কোনো কনসেপ্ট গুলিয়ে যাচ্ছে তাহলে বলবো করবার প্রয়োজন নেই, লুসেন্ট যেটা দেওয়া আছে সেটাকে ভালোভাবে ফলো কর, ঠিক আছে। আচ্ছা আজকের আর শেষ একটা অঙ্গাণু আলোচনা করব, যেটা হচ্ছে রাইবোজোম। খুব একটা ছোট্ট বিষয়। হ্যাঁ, রাইবোজোমটা কি না, কে আবিষ্কার করেছে? প্যালাডে। রাইবোজোমকে আবিষ্কার করছে প্যালাডে। আচ্ছা তাহলে একবার সব রিক্যাপ হয়ে যায়। মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেছে অল্টম্যান। আচ্ছা গলগি বডিস ক্যামিলো গলগি, আর এদিকে রয়েছে কি রাইবোজোম বিজ্ঞানী প্যালাডে। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে যে একটা সেল অঙ্গাণুর নাম দিয়ে দিল, কোষ অঙ্গাণুর নাম দিয়ে দিল, দিয়ে বলে এটা কে আবিষ্কার করেছে। আচ্ছা স্মল গ্র্যানিউলস লাইক স্ট্রাকচার ফাউন্ড অ্যাটাচ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর ইন ফ্রি স্টেট, এই যে বললাম যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এটা অ্যাটাচড হয়ে থাকে। আচ্ছা ইট ইজ মেড অফ রাইবোনিউক্লিক অ্যাসিড। যখন আমরা ডিএনএ বা আরএনএ পড়বো তখন বুঝতে পারবো হ্যাঁ ডিএনএ কি জিনিস, আরএনএ কি জিনিস। সেটা হচ্ছে রাইবোজোমটা কি নিয়ে গঠিত হয়? ওই আরএনএটা দ্বারা গঠিত হয়। রাইবোজোম কি দিয়ে গঠিত হয়? আরএনএ। রাইবোজোম আর দিয়ে নাম স্টার্ট হচ্ছে, আরএনএ হচ্ছে আর দিয়ে নাম স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা কাজ কি? টেক পার্ট ইন প্রোটিন সিনথেসিস, মানে এটা কি প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে। এবার প্রোটিন কিভাবে সংশ্লেষ করে এত আমাদের জানার দরকার নেই, আমরা বায়োলজি নিয়ে অনার্স বা মাস্টার্স করছি না, আমাদের কম্পিটিটিভ এক্সামের থ্রুতে যতটুকু দরকার আমরা ততটুকু প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে। তাহলে এখান থেকে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর। আচ্ছা গলগি বডিসকে কি বলা হয়? ট্রাফিক অফ সেল বলা হয়ে থাকে। আর হচ্ছে রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এতটা বুঝতে কোনো অসুবিধা নাই তো? আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আশা করা যাচ্ছে কোষের যে বাকি পার্টটা রয়েছে আগামী পার্টের মধ্যে করিয়ে দিতে পারবো। আচ্ছা নমস্কার।